গতকাল আশঙ্কা আজ তা সত্যি কয়লা পাচার মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠালো ইডি। 2রা সেপ্টেম্বর সিজিও কমপ্লেক্সে তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়। সেদিনই নথি নিয়ে তাকে হাজিরা দিতে বলা হয়েছে। জানবো আপডেট, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনুপ। ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিন্তু তলব করা হয়েছে। বলা হয়েছে 2রা সেপ্টেম্বর শুক্রবার অর্থাৎ সিজিও কমপ্লেক্স যে ইডি দপ্তর, সেই দপ্তরে কিন্তু সকাল 11টার মধ্যে বেশ কিছু নথি নিয়ে সশরীরে হাজির থাকতে হবে। এবং সেখান থেকে দেখা যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এর আগে দিল্লিতে সদর দপ্তরে কিন্তু তাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। শেষ 8 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং সেখান থেকে তার পরবর্তী ক্ষেত্রে দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয় এবং বলা হয় হাইকোর্টের নির্দেশ যে কলকাতায় জিজ্ঞাসাবাদ করা হোক। তার পরবর্তী ক্ষেত্রেই দেখা যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় তাকে কিন্তু সিজিও কমপ্লেক্স ইডি দপ্তর, সেই দপ্তরে দীর্ঘক্ষণ জিজ্ঞাসা করা হয় এবং সেখান থেকে বেশ কিছু তথ্য মিলেছে। রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের পরে সেই তথ্যের ভিত্তিতে যে বয়ান রেকর্ড করে সেই বয়ানের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বয়ান মিলিয়ে দেখা হবে যে তিনি কি বয়ান দেন। অন্য ক্ষেত্রে যখন তদন্ত করতে নামে কয়লা পাচার কাণ্ডে, সেখানে কিন্তু বেশ কিছু তল্লাশি এবং কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে নতুন বেশ কিছু তথ্য মিলেছে। সেই যে তথ্য, সেই তথ্যের ভিত্তিতেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হবে। তার প্রত্যেকটি বয়ান রেকর্ড করা হবে, লিপিবদ্ধ করা হবে। ইতিমধ্যে দিল্লির যে আধিকারিক যারা অভিষেক বন্দ্যোপাধ্যায় রুজিরা বন্দ্যোপাধ্যায় জিজ্ঞাসাবাদ করছিল, তারা কিন্তু বৃহস্পতিবার দিন সকালের মধ্যে তারা কলকাতায় এসে পৌঁছবে। তারাই মূলত জিজ্ঞাসাবাদ করবে। অন্যদিকে দেখলে কলকাতার 4 জন আধিকারিক সেই জিজ্ঞাসাবাদ করবে যখন হবে, সেই সময় তারা কিন্তু উপস্থিত থাকবেন। কারণ তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের তল্লাশি চালিয়েছে, একাধিক সেখান থেকে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তারাও কিন্তু এই ভূমিকা হিসেবে কাজ করেছিল। সেই কারণে কলকাতার আধিকারিক সঙ্গে দিল্লির আধিকারিক তারা দুজনেই উপস্থিত থাকবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেকটি বয়ান রেকর্ড করা হবে। এর আগে একাধিক তথ্য তার কাছ থেকে জানতে চাইবে। আর্থিক লেনদেনের যে কথা বারবার বলা হচ্ছে, কলকাতায় টাকা এসেছিল বিনয় মিশ্র, তিনি জানতেন এই সমস্ত বিষয়, পাশাপাশি একাধিক লেনদেন সম্পর্কিত বিষয় কিন্তু আগেও তিনি অস্বীকার করেছেন। যদিও তার পরিপ্রেক্ষিতেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে 2রা সেপ্টেম্বর, এমনটাই জানা যাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিন্তু সেই কারণে তলব করা হয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করার জন্য দিল্লির উচ্চপদস্থ আধিকারিক যারা এই কয়লা পাচার কাণ্ডে তদন্ত প্রক্রিয়া গোটা বিষয়টি নজর রাখছিল, দিল্লি থেকে জিজ্ঞাসাবাদ যারাই করছে তারাই কিন্তু আসছে, সঙ্গে কলকাতার অফিসার। তারা মিলে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 2রা সেপ্টেম্বর অর্থাৎ শুক্রবার সকাল 11টার মধ্যে আসতে বলা হয়েছে। তারাই জিজ্ঞাসাবাদ চালাবেন বলে এমনটাই সূত্র মারফত খবর। ধন্যবাদ অনুপ। গতকাল কি আশঙ্কা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুনবো। এই তো আজকে এখানে অভিষেক এত ভালো বক্তৃতা দিয়েছে, আমার মনে ওকে কান্না নোটিশ ধরায়। আবার আগে তো ওকে নোটিশ ধরিয়েছে, ওর বউকেও নোটিশ ধরিয়েছে, এবার মনে হয় 2 বছরের বাচ্চাটাকেও নোটিশ ধরাবে। যখন ডাকবে তখন ওকেও সাথে করে নিয়ে যাস। বাচ্চাটার চেহারাটাকে এখন থেকে দেখে রাখো, যাতে আগামী দিন বুঝতে পারবে বাচ্চাটাও কেমন স্ট্রং। 21শে জুলাই আমাদের সমাবেশ হলো। 22শে জুলাই পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডি পাঠিয়ে দেওয়া হলো। 22শে জুলাই কেন? 23শে জুলাই না কেন? 24শে জুলাই না কেন? এই যে আজকে এত বড় সমাবেশ, আপনি আমার থেকে লিখে রাখুন 4-5 দিনের মধ্যে আবার কিছু একটা করবে। তার কারণ রাজনৈতিকভাবে লড়ার ক্ষমতা নেই। দিল্লিতে চুরি পড়ে বসে আছে আর এখানে ইডি আর সিবিআই কে লাগিয়েছে। কি ভাবো যে দুজনকে অ্যারেস্ট করে তৃণমূল কংগ্রেস শেষ? তৃণমূল কংগ্রেস বিশুদ্ধ লোহা, তাকে যত পোড়াবে, যত তাতাবে, তত বলিষ্ঠ হবে, তত মজবুত হবে, তত শক্তিশালী হবে। গতকাল আশঙ্কা আজ ইডি সমন। আর স্বাভাবিকভাবে রাজ্য রাজনীতিতে জোর চর্চা শুরু হয়ে গেছে। তৃণমূল কংগ্রেস বলছে, তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ তিনি বলছেন যে রাজনৈতিকভাবে পরিচালিত হচ্ছে তদন্ত। অন্যদিকে বাম নেতা সুজন চক্রবর্তী তিনি অবশ্য বলছেন যে আগে থেকেই লিস্টের কথা জানতেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যে লড়াই দিচ্ছেন, তার যে সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি বিজেপির পথের কাঁটা হয়ে উঠেছেন। এটা তো রাজনৈতিকভাবে পরিচালিত হচ্ছে তদন্তটা। আর অভিষেক ইস্পাত কঠিন স্নায়ু নিয়ে আইনের কাঠামোর মধ্যে থেকে এই মোকাবিলা করে চলেছেন। এর আগেও তিনি গেছেন, ভয় দেখিয়ে কণ্ঠরোধ করে অভিষেককে বিজেপি বিরোধিতা রাজনীতি থেকে সরানো যাবে না। ও একাই 100। যদি কোথাও কোনো অন্যায় প্রমাণিত হয়, তিনি নিজেই নিজেকে শাস্তি দিতে প্রস্তুত। কিন্তু এই হয়রানি, চাপের রাজনীতি, চক্রান্ত তিনি বরদাস্ত করবেন না। মুখ্যমন্ত্রী যা জানেন সেটা মুখ্যমন্ত্রী গতকাল ঘোষণা করেছেন এবং মুখ্যমন্ত্রী ঘোষণা করার পর ইডি কাগজ তৈরি করতে শুরু করেছে তত না। তাহলে ইডি যে কাগজ তৈরি করছে এটা হয় জ্যোতিষীর মতো করে মুখ্যমন্ত্রী জানেন, না হলে মুখ্যমন্ত্রীর ফুল নলেজেই এই ঘটনাগুলো ঘটছে। অভিষেক ব্যানার্জি গতকালকে আশঙ্কা প্রকাশ করেছেন, এই ঘোষণা অনুযায়ী কাজটা এগোচ্ছে। মুখ্যমন্ত্রী গতকালকে পরামর্শ দিয়েছিলেন যে অভিষেকের স্ত্রী, পুত্র ইত্যাদি সংক্রান্ত
এখন দেখার যে অভিষেক অথবা ভাইপো পিসির পরামর্শ অনুযায়ী চলে কিনা। এদিকে আজ সকালে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে টুইট করে এই ঘটনায় সমালোচনা করা হয়েছে। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শালী মেনকা গম্ভীরকেও ইডি নোটিশ পাঠিয়েছে। যদিও এই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মেনকা গম্ভীর, এই হাইকোর্টে চ্যালেঞ্জে জানানো হয়েছে যে মেনকা গম্ভীরের পক্ষ থেকে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্ণব। অর্ণব, দেখো, ইডির বিরুদ্ধে পদক্ষেপ চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন মেনকা গম্ভীর এবং ইডি যে তাকে জবাবি একটি নোটিশ পাঠিয়েছে, অর্থাৎ মূলত তাকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে, তলব করা হয়েছে এবং ইডির যে অনগোয়িং যে ইনভেস্টিগেশন রয়েছে পোল স্ক্যামে, সেখানেই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দিল্লিতে কেন তাকে ডাকা হলো। এই একাধিক প্রশ্ন নিয়ে এই মামলা করা হয়েছে বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের বেঞ্চে। আজ দুপুর 2:30টার সময় বিচারপতি ভট্টাচার্যের বেঞ্চে মেনকা গম্ভীরের মামলা শুনানি। ধন্যবাদ অর্ণব। এদিকে এই নোটিশ সম্পর্কে কি জানা যাচ্ছে? মেনকা গম্ভীরকে কোথায় কবে হাজিরা দিতে বলা হয়েছে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্পিতা। দেখো, তোমাকে জানিয়ে রাখি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবারে কয়লা পাচারের মামলায় এবারে তলব করা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শালিকাকে অর্থাৎ মেনকা গম্ভীরকে। আগামী 5ই সেপ্টেম্বর তাকে দিল্লির ইডি অফিসে তাকে তলব করা হয়েছে। মূলত যেটা খবর যে এর আগেও সিবিআই যারা আধিকারিক যারা ছিলেন গত বছর রুজিরার বাড়িতে জিজ্ঞাসাবাদের পর 24শে ফেব্রুয়ারি তারা গিয়েছিলেন এই রুজিরার বোনের বাড়ি অর্থাৎ এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শালিকাকে জিজ্ঞাসাবাদ করার জন্য। এবার কিন্তু ইডি এই কয়লা পাচার মামলায় মেনকা গম্ভীরকে জিজ্ঞাসাবাদ করতে চায়। তার কারণ কয়লা পাচার কাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার টাকা বিভিন্ন হাত ঘুরে ব্যাংককের অ্যাকাউন্টে গিয়েছিল বলেই ইডি সূত্র থেকে খবর। এবং ওই অ্যাকাউন্টে কিন্তু শুধুমাত্র রুজিরার নয়, তার বোনের নাম অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শালিকার নামও রয়েছে বলে জানা গিয়েছে। এবং অনুপ মাঝির টাকা কিভাবে বিদেশের অ্যাকাউন্টে গিয়েছিল সেই সম্পর্কিত একাধিক তথ্য জানতে চায় ইডির আধিকারিকরা। কারণ ইডি সূত্র থেকে খবর যে অনুপ মাঝি যে টাকা ট্রান্সফারের জন্য ইন্সপেক্টর অশোক মিশ্রকে বলেছিলেন এবং অশোক মিশ্র আবার এই অনুকেরই হিসাব রক্ষক নিরাজ সিংকে বলেন। নিরাজ এরপর মোটা অঙ্কের টাকা পাঠাবে কিনা জিজ্ঞাসা করেন অনুপ মাঝিকে। অনুপ মাঝি টাকা দিতে বলেন, তখনই কিন্তু নিরাজ এই ব্যাংককের যে অ্যাকাউন্ট সেখানে পাঠিয়েছিলেন। ফলে তার যে হোয়াটসঅ্যাপ যে চ্যাট এবং যে স্ক্রিনশট সেগুলো কিন্তু অশোক এবং অনুপ দুজনকেই কিন্তু পাঠান নিরাজ। সেই ক্ষেত্রে গত 24শে ফেব্রুয়ারি সিবিআই আধিকারিকরা যেরকম এই মেনকার বাড়িতে তারা গিয়েছিলেন কলকাতায় পঞ্চশায়ের এলাকায়, সেরকমই এবার ইডির আধিকারিকরা এই মেনকা গম্ভীরকে জিজ্ঞাসাবাদ করার জন্য দিল্লির ইডি অফিসে তাকে তলব করা হয়েছে আগামী 5ই সেপ্টেম্বর। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কলকাতায় তাকে 2রা সেপ্টেম্বর তাকে কলকাতার যে ইডি অফিস সেখানে তলব করা হয়েছে। অর্থাৎ একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে তার শালিকাকে, দুজনকেই কিন্তু একেবারে বলা যায় যে একজনকে 2 তারিখ, অপরজনকে 5 তারিখ, একজনকে কলকাতা এবং অপরজনকে দিল্লির ইডি অফিসে তলব করা হয়েছে। ধন্যবাদ। এদিকে আজ আসানসোল সংশোধনাগারে অনুব্রত মণ্ডলকে জেরা করল সিবিআই আধিকারিকরা। তার পাশাপাশি সাইকেল হোসেনকেও জিজ্ঞাসাবাদ করা হয়। ইতিমধ্যেই তারা বেরিয়ে গিয়েছেন আসানসোল সংশোধনাগার থেকে। জানবো আপডেট। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দীপক। দীপক, কি আপডেট রয়েছে? দুজনকে কি কোনো রকম ভাবে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে? দেখো, ঠিক দুপুর 12টা নাগাদ আসানসোল বিশেষ সংশোধনাগারে সিবিআই আধিকারিকরা আসেন এবং একজন সিবিআই আধিকারিক সংশোধনাগারের ভেতরে যান জিজ্ঞাসাবাদ করার জন্য। এবং সে সিবিআই দলের মধ্যে ছিলেন যিনি গরু পাচার মামলায় তদন্তকারী সিবিআই আধিকারিক আছেন, তিনিও কিন্তু আজকে জেরায় উপস্থিত ছিলেন। মূলত প্রথমেই 12টার সময় ঢুকেই কিন্তু প্রথমে সাইকেল হোসেনকে জিজ্ঞাসাবাদ করে প্রায় 15 থেকে 20 মিনিট সাইকেল হোসেনকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই আধিকারিকরা। এরপরে অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ শুরু করে। অনুব্রত মণ্ডলকে প্রায় 30 মিনিট জিজ্ঞাসাবাদ করার পরই দুপুর 1টা 10 মিনিটে সিবিআই আধিকারিকরা আসানসোল সংশোধনাগার থেকে বেরিয়ে যান। এবং সিবিআই সূত্রে খবর যেই প্রশ্ন নিয়ে পড়ে সিবিআই কর্তারা আছে আসানসোল সংশোধনাগারে এসেছিলেন জিজ্ঞাসাবাদ করার জন্য সাইকেল হোসেন এবং অনুব্রত মণ্ডলকে, সেই প্রশ্ন কিন্তু সঠিক উত্তর দেয়নি। অর্থাৎ জিজ্ঞাসাবাদে যে সহযোগিতার আশা নিয়ে এসেছিলেন সিবিআই কর্তারা, সেই জিজ্ঞাসাবাদে সহযোগিতা পায়নি অনুব্রত মণ্ডল এবং সাইকেল হোসেনের কাছে। কারণ যেমনটাই জানো, গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করেছে সিবিআই। তার আগে কিন্তু তার প্রাক্তন দেহরক্ষী সাইকেল হোসেনকে গ্রেপ্তার করেছিল এবং এই দুজনেই
আসানসোল সংশোধনাগার রয়েছে জেল হেফাজতে, তাই কিন্তু সিবিআই জিজ্ঞাসাবাদের জন্য এসেছিল। কিন্তু যেই উদ্দেশ্য নিয়ে এসেছিল, তদন্তকে বেশ কিছু ব্যক্তির নাম এসেছিল, কি তাদের বিপুল সম্পত্তি, বেনামি সম্পত্তি পাওয়া গেছিল, তা নিয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ করতে এসেছিল, যাতে কিন্তু সহযোগিতা পায়নি, এমনটাই জানাচ্ছে সিবিআই আধিকারিকরা। ধন্যবাদ। অনুব্রতহীন বীরভূমে প্রত্যেকটি রাজনৈতিক দলই নেমে পড়েছে। তৃণমূল বিজেপি এখন জোর টক্কর সেখানে। 2রা সেপ্টেম্বর খয়রাশা হলে যেখানে জনসভা করার কথা বিজেপি, ওদিকে তৃণমূলেরও সভা করার কথা রয়েছে। 3রা সেপ্টেম্বর ওই মাঠেই পাল্টা সভা করবে তৃণমূল। এবং বিজেপির সভা নেতৃত্বে কে থাকছেন বা তৃণমূলের সভা নেতৃত্বেই বা কারা থাকছেন, জানবো আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সুপ্রতিম। হ্যাঁ, দেখো, সেটা হচ্ছে যে আগামী 2রা সেপ্টেম্বর বীরভূমের খয়রাশোলে সভা বিজেপির, এবং সেখানে কেউ থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং তার পাশাপাশি তোমাকে বলে রাখি, এবং তার পরের দিনই কিন্তু খয়রাশোলেই জনসভা করবে তৃণমূল, এবং সেখানেও কিন্তু দলীয় নেতৃত্ব উপস্থিত থাকবে। তার পাশাপাশি 9 সেপ্টেম্বর বীরভূম জেলা জুড়ে তৃণমূলের মিছিল, সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিভিন্ন পুরসভা এলাকায় এবং বিভিন্ন পঞ্চায়েত এলাকায়। কারণ আমরা দেখেছি যে অনুব্রতহীন বীরভূমের বৈঠক বসেছে বারবার, তারপরেই কিন্তু এই ধরনের সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। এবং তার সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে যে 2 তারিখে যেহেতু খয়রাশোলে শুভেন্দু অধিকারী জনসভা রয়েছে, তার পাল্টা জনসভা করারই কিন্তু ভাবছে রাজনৈতিক মহল, এবং সেই জন্যই কিন্তু এই জনসভা তেমনটাই কিন্তু মনে করা হচ্ছে। শর্মিষ্ঠা, ধন্যবাদ। জল জীবন মিশন প্রকল্পে রাজ্যকে প্রশংসা কেন্দ্রের। জল জীবন মিশন প্রকল্পে রাজ্যকে প্রশংসা কেন্দ্রে। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সোমরাজ। এই আপডেটটা তো অবশ্যই নেবার, আমার যতদূর মনে পড়ছে এই মিশন প্রকল্প মানে এই প্রকল্প নিয়েও একটা নাম নিয়েও কোথাও কেন্দ্র রাজ্য চাপানুতর দেখা গিয়েছিল। দেখো, প্রথম দিকে নাম নিয়ে চাপানুতর দেখা দিয়েছিল, কিন্তু পরবর্তী সময় দেখেছিলাম রাজ্য সরকারের তরফে যখনই এই বাড়িতে বাড়িতে জল পৌঁছানোর নির্দেশিকা জারি হয়, সেখানে জল জীবন মিশন প্রকল্প নামই উল্লেখ করা হয়। কিন্তু যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, আজ মুখ্য সচিবের নেতৃত্বে একটি বৈঠক হয় জল জীবন মিশন প্রকল্প নিয়ে। সেখানে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের যুগ্ম সচিব পর্যায়ের আধিকারিক উপস্থিত ছিলেন। বাড়িতে বাড়িতে জল পৌঁছে দেওয়া নিয়ে রাজ্যের কাজের ভূয়সী প্রশংসা করলেন বৈঠকে উপস্থিত থেকে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের যুগ্ম সচিব, তেমনটাই নবান্ন সূত্রে খবর। আজ মুখ্য সচিব মূলত জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকদের পাশাপাশি বিভিন্ন জেলা শাসকদের নিয়ে একটি ভার্চুয়াল বৈঠক করেন, মূলত বাড়িতে বাড়িতে জল পৌঁছে দেওয়া নিয়ে। যেটা নবান্ন সূত্রে খবর, কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের তরফে এই প্রকল্পে রাজ্যকে 1000 কোটি টাকা দেওয়া হলো। 2-3 দিন আগেই রাজ্য এই টাকাটি পেয়েছে, 1000 কোটি টাকা রাজ্যকে দেওয়া হলো। কারণ এই জল জীবন মিশন প্রকল্প, এই প্রকল্পকে কার্যকরী করার জন্য রাজ্য 50% টাকা দেবে, কেন্দ্র 50% টাকা দেবে। এই রেশিওতেই মূলত এই প্রকল্প চলছে গোটা দেশ জুড়ে, এবং সেখানে রাজ্যকে 1000 কোটি টাকা দেওয়া হলো সম্প্রতি। এবং তারপরেই মুখ্য সচিবের নেতৃত্বে এই বৈঠকটি হয় আজ নবান্নে সকাল 11টা থেকে। সেখানে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের যুগ্ম সচিব রাজ্যের যে বাড়িতে বাড়িতে জল পৌঁছানোর যে কাজ, সেই কাজের ভূয়সী প্রশংসা করেন, এবং সেখানে বৈঠকে উপস্থিত থেকে তিনি বলেন যে রাজ্য ভালো কাজ করছে। শুধুমাত্র রাজ্যের তরফের যে খরচ হচ্ছে, সেই খরচের পাশাপাশি কেন্দ্রীয় সরকার যে টাকা দিচ্ছে, সেই টাকার খরচও যাতে বাড়ানো হয়, সেই বিষয়ে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের যুগ্ম সচিব পর্যায়ে আধিকারিক বৈঠকে উপস্থিত থেকে বলেন। পাশাপাশি জল জীবন মিশন প্রকল্পের অধীনে যে সার্টিফিকেশনের কাজ, সেই সার্টিফিকেশনের কাজও যাতে দ্রুত করা হয় সেই পরামর্শও দেন। কিন্তু যেটা সব থেকে বড় বিষয়, এই যে জল জীবন মিশন প্রকল্প অর্থাৎ বাড়িতে বাড়িতে জল পৌঁছানো নিয়ে রাজ্য একাধিকবার 1 নম্বর স্থানে পেয়েছে। সেদিক থেকে দেখতে গেলে অবশ্যই, এবং সাম্প্রতিক সময় যখন একাধিক কেন্দ্রীয় প্রকল্পের টাকা কেন্দ্রীয় বন্ধ করে দিয়েছে রাজ্যকে, বিশেষত 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে, গ্রাম উন্নয়ন সড়কের কাজের টাকা বন্ধ করে দিয়েছে, আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে, সেদিক থেকে অবশ্যই এই যে বাড়িতে বাড়িতে জল পৌঁছানোর কাজের দিক থেকে কেন্দ্রীয় সরকারের জলশক্তি মন্ত্রকের একজন যুগ্ম সচিব তিনি রাজ্যের কাজের প্রশংসা করছেন। এবং শুধু তাই নয়, 2-3 দিন আগেই রাজ্যকে 1000 কোটি টাকা দেওয়া হয়েছে এই বাড়িতে বাড়িতে জল পৌঁছানোর কাজের দিক নিরিখে। অবশ্যই এটা তাৎপর্যপূর্ণ বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে। এবং সেখানে বৈঠকে উপস্থিত থেকে যুগ্ম সচিব পর্যায়ের আধিকারিক তিনি বলেছেন যে রাজ্য ভালো কাজ করছে, কিন্তু তিনি 2টি পরামর্শ দিয়েছেন। পাশাপাশি যে নবান্ন সূত্রে খবর, বৈঠকে উপস্থিত থেকে মুখ্য সচিব নির্দেশ দিয়েছেন যাতে ডিসেম্বর মাসের মধ্যেই
প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান মানে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, পাশাপাশি অঙ্গনওয়াড়ি কেন্দ্র সহ যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলি রয়েছে সেখানে যাতে জল পৌঁছে দেওয়া যায় এবং এই চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই যাতে গোটা কাজটি শেষ করে দেওয়া যায়। অবশ্যই এটা একটা রাজ্যের কাছে রাজ্যের কাছে ইতিবাচক। তার কারণ হচ্ছে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের সচিব পর্যায়ের আধিকারিক তিনি রাজ্যের কাজের এই প্রশংসা করলেন। ধন্যবাদ। পানিহাটি কাউন্সিলর অনুপম দত্ত খুনে অভিযুক্ত প্রসেনজিৎ পণ্ডিত জামিনে মুক্তি পাওয়ার খবর পেতেই আত্মহত্যার চেষ্টা করেন তার স্ত্রী মীনাক্ষী দত্ত। ছেলে মেয়েকে নিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। পরে স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় তাকে উদ্ধার করে সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবরোধ চলছিল বাপি পণ্ডিত ছাড়া পাওয়া, এই জন্য দিদি অসুস্থ হয়নি। দিদি ঘরে গিয়ে ছেলে মেয়েকে নিয়ে সুসাইড করতে গেছিল। দরজা বন্ধ ছিল, ওনার মা ছিল পাশে ঘরে, ওনার মা চিৎকার করেছে, এটাই জানা গেছে। কি কারণ বাপি পণ্ডিত ছাড়া পেয়েছে, হাইকোর্ট থেকে ছাড়া পেয়েছে, দরজা ভেঙে উদ্ধার করেছে। পাশের ঘরে যারা থাকে তারা, ছেলে মেয়ে আর মীনাক্ষী দত্ত। অনুপম দত্তের শাস্তি ঠিক হলো না, 5 মাসের মধ্যে আসামি ছাড়া পেয়ে গেল। আমরা খুবই আতঙ্কিত। সঙ্গে থাকা মনেও দুষ্কর, সঙ্গে থাকলেও অনেক লোক অনেক কিছু বলে, তাও আমরা থাকি। 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনুপম দত্তের মৃত্যুর পর বাপি পণ্ডিত যাকে গ্রেপ্তার করেছিল পুলিশ, কিন্তু গতকাল সে জামিনে মুক্তি পায়। এই মুক্তি পাওয়ার পর কিন্তু এলাকার মানুষের তার কেন এত তাড়াতাড়ি মুক্তি পেয়ে গেল এই নিয়ে কিন্তু একটা ক্ষোভ প্রকাশ হয়। রাস্তা অবরোধ হয়, টায়ার জালে দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ হয়। তারপর অনেক প্রায় ঘন্টা দেড়েক অবরোধ চলার পর কিন্তু অবরোধ উঠে যায়। তারপর মীনাক্ষী দেবী, অনুপম দত্তের স্ত্রী, সে কিন্তু বাড়িতে তার 2 সন্তান নিয়ে ঘরের মধ্যে দরজা বন্ধ করে দেন এবং আত্মহত্যার চেষ্টা করেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে সাগর দত্ত হসপিটালে ভর্তি করা হয়েছে। সে সিসি ওয়ার্ডে ভর্তি রয়েছে। এখন তিনি অনেকটাই বিপদমুক্ত আছেন এবং পরিবার সূত্রে আমরা জানতে পারছি এই আন্দোলন তারা চালাবেন যতক্ষণ মীনাক্ষী দেবী সুস্থ হয়ে বাড়ি না যাবেন, ততক্ষণ তারা আন্দোলনকে স্থগিত রেখেছেন। এরপরে তারা বড় আন্দোলনে যাবেন বলে কিন্তু জানিয়েছে। কামারহাটি থেকে অরুণ ঘোষ, নিউজ 18 বাংলা। বৈদিক ভিলেজে বিজেপির প্রশিক্ষণ শিবির চলছে এবং সেই প্রশিক্ষণ শিবিরে রাজ্য দ্বিতীয় দিন। মূলত পঞ্চায়েত ভোট এবং লোকসভা ভোটের আগে রাজ্য বিজেপিকে চাঙ্গা করাই এই প্রশিক্ষণ শিবিরের উদ্দেশ্য। কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসাল তিনি যেমন রয়েছেন সহ পর্যবেক্ষক অমিত মালব্য। জানবো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ভেঙ্কটেশ্বর লাহিড়ী। ভেঙ্কটেশ্বর, এই আপডেট কি রয়েছে এখনো পর্যন্ত? ভেঙ্কটেশ্বর, কি আপডেট রয়েছে এই দ্বিতীয় দিন থেকে এখনো পর্যন্ত, কি আপডেট? দেখো, 3 দিনের যে প্রশিক্ষণ শিবির, সেই প্রশিক্ষণ শিবিরের আজকে দ্বিতীয় দিনে মূলত সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এবং কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসাল তিনি নিজের বক্তব্য রেখেছেন এবং সেখানে সংগঠনকে মজবুত করতে হবে। যেহেতু সামনেই পঞ্চায়েত নির্বাচন, 2024 লোকসভা, তার আগে একবারে সংগঠনকে শক্তিশালী করতে হবে, একবারে তৃণমূল স্তর পর্যন্ত মানুষের কাছে যেতে হবে, জনসংযোগ করতে হবে। এইরকম একাধিক কিন্তু নির্দেশ জারি করা হয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে। এবং আজকে যে মূলত আজ এবং কাল যে 2 দিনের যে বাকি রয়েছে প্রশিক্ষণ শিবির, সেখানে মূলত সাংগঠনিক বিভিন্ন দিক নিয়ে একেবারে পর্যায়ক্রমে আলোচনা হবে এবং সেখানে একেবারে কেন্দ্রীয় নেতৃত্ব, উপস্থিত যারা প্রতিনিধি রয়েছেন তাদের কাছে একেবারে নতুন করে রোড ম্যাপ, অর্থাৎ কিভাবে বঙ্গ বিজেপি এগোবে সেই বিষয়ে একেবারে দিক নির্দেশ দেবেন। ধন্যবাদ ভেঙ্কটেশ্বর।